2024 সালে বাংলাদেশে বেকারের সংখ্যা ছিল 25,90,000। প্রতি বছর বাংলাদেশ থেকে 12 লক্ষ মানুষ কাজের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমায়। এদের মধ্যে বেশিরভাগ হলো মেধাবী যুবক। বাংলাদেশের একটা নিয়ম মেধাবী যুবকদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে, সেটা হলো কোটা ব্যবস্থা। কোটা ব্যবস্থা এমন একটি নিয়ম যার কারণে একজন মেধাবী ছাত্র তার মেধার যথাযথ মূল্যায়ন পায় না। একজন সাধারণ মেধাবী শিক্ষার্থীর জন্য এই কোটা ব্যবস্থা কতটা ভয়ঙ্কর চলুন আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরুন সেলিম একটি সরকারি চাকরিতে আবেদন করেছে যেখানে 100টি পদ ফাঁকা আছে। সেখানে 100টি পদের মধ্যে 56টি পদ শুধুমাত্র কোটা প্রার্থীর জন্য সংরক্ষণ করা আছে, অর্থাৎ যাদের কোটা আছে তার অন্যান্য মেধাবী প্রার্থীর চেয়ে বেশি অগ্রাধিকার পাবে। বাংলাদেশে 56% পদে কোটার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়, আর মাত্র 46% প্রার্থী তাদের মেধার ভিত্তিতে চাকরি পায়। সেলিমের মতো যখন আপনি সাধারণ প্রার্থী হিসেবে চাকরির জন্য আবেদন করবেন তখন সেখানে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় 30%, নারী এবং জেলা কোটায় 10 করে 20%, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় 5% এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 1% কোটা মিলিয়ে সর্বমোট 56% প্রার্থী সবার আগে অগ্রাধিকার পায়। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রার্থীরা তাদের মেধার ভিত্তিতে চাকরি পায় না, বরঞ্চ ঘুষ এবং কোটার মাধ্যমে তারা চাকরি পায়। এই যদি হয় দেশের চাকরির অবস্থা, তাহলে এই জাতি কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করবে? বাংলাদেশের সরকার ব্যবস্থা যখন চাকরির ক্ষেত্রে ন্যায্য আইন প্রতিষ্ঠা করছে না, তখন শিক্ষার্থীরা তাদের নিজের অধিকার আদায় করার জন্য আন্দোলন শুরু করেছে। এই সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে সান্ত্বনা দেয়া বা ন্যায্য আইন প্রতিষ্ঠা করা বাদ দিয়ে কি বলছে শুনুন। হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আফ্রিকার সবচেয়ে বড় নামকরা ইউনিভার্সিটি, যার মেইন গেইটে বড় করে লেখা আছে কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই, বরং সেই জাতির শিক্ষার্থীদেরকে পরীক্ষায় প্রতারণা করার সুযোগ দিলেই হবে। কারণ এভাবে পরীক্ষা দিয়ে তৈরি হওয়া ডাক্তারদের হাতে রোগীর মৃত্যু হবে, ইঞ্জিনিয়ারদের দ্বারা নির্মিত দালান কোঠা ইমারত ধ্বংস হবে এবং অর্থনীতিবিদদের দ্বারা দেশের আর্থিক খাত দেউলিয়া হবে। এছাড়া বিচারকদের হাতে বিচার ব্যবস্থার কবর রচনা হবে। সুতরাং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার মানে হলো একটি জাতির বিলুপ্তি ঘটা। বর্তমানে বাংলাদেশে প্রশ্ন ফাঁস সহ শিক্ষাক্ষেত্রে আরো কত অনিয়ম যে হচ্ছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। নিজের স্বার্থের লোভে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য কতভাবে চক্রান্ত চালানো হচ্ছে তা আপনার ধারণারও বাইরে। যে দেশে দীর্ঘ 16 বছর পড়াশোনা করার পর কোটার জন্য চাকরি হয় না, সে দেশের শিক্ষার্থীরা নিজের সার্টিফিকেট পুড়িয়ে ফেলবে না তো কি করবে? একটা দেশ বিভিন্ন অসঙ্গতির কারণে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছায়। বাংলাদেশের সেরকম একটি অসঙ্গতি হলো কোটা ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব কোটা ব্যবস্থা কিভাবে বাংলাদেশের মেধাবী যুবকদের জীবন ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি একজন সরকারি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে এই কোটা ব্যবস্থা কিভাবে আপনাকে প্রভাবিত করবে, আর বাংলাদেশে এই কোটা পদ্ধতি কিভাবে এলো, উন্নত দেশগুলোতে এই কোটা ব্যবস্থার ক্ষেত্রে কেমন নিয়ম ব্যবহার করা হয়, কেনই বা কোটা ব্যবস্থা বাতিল করে 10% নামিয়ে আনা উচিত, এরকম নানা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি মোহাম্মদ শিহাব। চলুন শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা বাতিল করার জন্য যেভাবে আন্দোলন শুরু করেছে, এই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু আর এই আন্দোলনকে আমাদের সমর্থন করা উচিত সেগুলো জানার আগে আমরা জানার চেষ্টা করব কবে থেকে বাংলাদেশে এই কোটা পদ্ধতি চালু হয়েছিল আর কারাই বা বাংলাদেশের চাকরির বাজারে কোটার আধিপত্য আজও টিকিয়ে রেখেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল। 1971 সালের মুক্তিযুদ্ধে প্রায় 2,31,000 মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে। তাদের সর্বোচ্চ ত্যাগ এবং তিতিক্ষার কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিন্তা করেন মুক্তিযোদ্ধাদেরকে উপহার হিসেবে কি দেয়া যায়। এই চিন্তা ভাবনা থেকে 1972 সালে শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য কোটা ব্যবস্থা চালু করেন। তৎকালীন সময় সরকারি চাকরির নিয়োগে মাত্র 20% মেধার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হতো আর 80% প্রার্থী নিয়োগ পেত কোটার মাধ্যমে। তখন 40% কোটা ছিল জেলা কোটা, 30% ছিল মুক্তিযোদ্ধা কোটা আর 10% ছিল যুদ্ধাহত নারী কোটা। 1972 সালের পর থেকে দীর্ঘ 3 বছর এভাবে কোটা ব্যবস্থা চলার পরে 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন এই কোটা ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন আনা হয়। 1976 সালে চাকরির প্রার্থীদের মেধাকে প্রাধান্য দিয়ে 40% করা হয় এবং কোটার মাধ্যমে 60% চাকরির ব্যবস্থা করা হয়। এই বিষয়ে পরবর্তী সময় ছোট বড় অনেক আন্দোলন হয়েছে, তাই 1985 সালে কোটা ব্যবস্থায় আবারও পরিবর্তন আনা হয়। এবারের পরিবর্তনে মেধাকে আবারও প্রাধান্য দিয়ে মোট চাকরির 45% চাকরি নিয়োগ দেওয়া হতো মেধার উপর ভিত্তি করে। এই সময় মুক্তিযোদ্ধাদেরকে 30% কোটা দেওয়া হতো। এরপরে 1996 সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী
হবার পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা চালু করেন। মুক্তিযুদ্ধ থেকে 1996 সালের আগ পর্যন্ত মুক্তিযোদ্ধারাই শুধুমাত্র কোটা সুবিধা পেয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার সাথে সাথে তাদের সন্তানদের জন্য কোটা ব্যবস্থা চালু করে। এর ফলে অনেক সাধারণ যুবকের স্বপ্ন ভেঙে যায়, কারণ তারা ভেবেছিল এমন একটা সময় আসবে যখন মুক্তিযোদ্ধারা বৃদ্ধ হয়ে যাবেন এবং চাকরির ক্ষেত্রে তাদেরকে যে 30% কোটা প্রদান করা হয় সেটা বন্ধ হয়ে যাবে এবং সেখানে সাধারণ চাকরি প্রার্থীরা সুযোগ পাবে। মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, তাই বঙ্গবন্ধুর সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানাই। মুক্তিযোদ্ধাদেরকে কোটা প্রদান করা অবশ্যই প্রশংসার কাজ, তবে এভাবে বংশ পরম্পরায় এই কোটা ব্যবস্থা বহাল রাখা মোটেও যৌক্তিক কাজ নয়, কারণ কোটা ব্যবস্থা হলো বৈষম্যের একটা আধুনিক রূপ। মেধাবী শিক্ষার্থীরা এখানে কোটাধারী শিক্ষার্থীদের কাছে বৈষম্যের শিকার হয়। মুক্তিযোদ্ধাদের জন্য এক প্রজন্ম পর্যন্ত এই কোটা ব্যবস্থা চালু রাখা উপযুক্ত ছিল, তবে 2010 সালে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করার সুযোগ পায়। তবে এভাবে প্রজন্মের পর প্রজন্ম কোটা ব্যবস্থা বহাল রাখা মোটেও উচিত নয়। 2024 সালে আপনারা কোটা ব্যবস্থার জন্য যে আন্দোলন দেখতে পাচ্ছেন, এর চেয়েও ভয়ঙ্কর কোটা বিরোধী আন্দোলন সংঘটিত হয়েছিল 2018 সালে। তখন আন্দোলনের বিক্ষোভ এবং মানববন্ধনের মাত্রা এতটাই তীব্র হয়েছিল যে বাংলাদেশের হাইকোর্ট বাধ্য হয়ে দীর্ঘ 46 বছর ধরে চলতে থাকা কোটা ব্যবস্থাকে বাতিল করে দেয়। তবে হাইকোর্ট আবারও 2024 সালের জুন মাসে বন্ধ থাকা কোটা ব্যবস্থাকে চালু করে দেয়, যার ফলে পুনরায় কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। দর্শক, আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আপনার আরেকটি প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি। সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে যে কোটা ব্যবস্থা চলে আসছে সেটার বিষয়ে আমাদের সংবিধান কি বলছে, আর এই কোটা ব্যবস্থার জন্মই বা কিভাবে হলো। 1918 সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোটা ব্যবস্থা চালু করেছিল। তখন সিভিল সার্ভিসে ব্রিটিশদের সাথে প্রতিযোগিতায় ভারতীয় উপমহাদেশের মানুষেরা কোনোভাবেই টিকতে পারত না, তাই সেখানে বৈষম্য কমানোর জন্য ব্রিটিশরা কোটা ব্যবস্থা চালু করে যেন সবাই চাকরির ক্ষেত্রে সুযোগ পায়। সে সময় পিছিয়ে পড়া মুসলিমদের জন্য একটি কোটা চালু করা হয়েছিল। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশ ভেঙে পাকিস্তান গঠিত হওয়ার পরে পূর্ব পাকিস্তানের মানুষের জন্য প্রদেশ ভিত্তিক কোটা তৈরি করা হয়েছিল, তবে এসব কোটার ক্ষেত্রে মেধাকেই বেশি প্রাধান্য দেওয়া হতো। আপনি যদি আমাদের বর্তমান কোটা ব্যবস্থার দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন আমাদের কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জেলা কোটাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি ব্রিটিশরা যে উদ্দেশ্যে কোটা তৈরি করেছিল তার প্রেক্ষাপট এবং আমাদের বাংলাদেশের কোটার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কোটা ব্যবস্থা সম্পর্কে আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা হচ্ছে কোটা ব্যবস্থার মূল লক্ষ্য হলো অবহেলিত জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ তৈরি করা। সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হচ্ছে শুধুমাত্র ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের জন্য কোনো নাগরিকের প্রতি কোনো প্রকার বৈষম্য করা যাবে না। এরপরে সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে আবারও বলা হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগ বা পদ পাওয়ার ক্ষেত্রে সব নাগরিকের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ বা জন্মস্থানের ভিত্তিতে কারো প্রতি বৈষম্য করা যাবে না। অর্থাৎ আমরা যদি সংবিধানের এই অনুচ্ছেদগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিককে সমান সুবিধা দেওয়া হয়েছে, অর্থাৎ সবাই মেধার ভিত্তিতে নির্বাচিত হবেন। কিন্তু বর্তমানে কি করা হচ্ছে, সরকারি চাকরিতে মেধাকে প্রাধান্য না দিয়ে 56% নিয়োগ পায় কোটার মাধ্যমে। যেহেতু সংবিধানের এই অনুচ্ছেদগুলো কোটার বিরুদ্ধে চলে যায়, তাই সরকার এই অনুচ্ছেদকেই পরবর্তীতে সংশোধনের অপচেষ্টা করতে চায়। আমরা চাই সবাই তাদের মেধার ভিত্তিতে চাকরি করার সুযোগ পাবে, আর যদি দেশে কোটা ব্যবস্থা রাখতেই হয় তাহলে সেটা 10%-এর বেশি হওয়া যাবে না। বাংলাদেশ সবকিছুতেই উন্নত দেশগুলোর অনুকরণ করে, এটা খুবই ভালো একটা দিক, কারণ ভালো কোনো কিছু করতে হলে যারা ইতিমধ্যে সেই কাজটি করেছে তাদের ফলো করা উচিত। তাই আমরা একটু উন্নত বিশ্বের দিকে চোখ রাখার চেষ্টা করব তারা কোটার ক্ষেত্রে কেমন নিয়ম ইউজ করে আর কোটার ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা কি। তাই সর্বপ্রথম আমাদের প্রতিবেশী দেশ ভারতের মাধ্যমে শুরু করি। 1918 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতে কোটা ব্যবস্থা চালু আছে, তবে বিভিন্ন সময় বিভিন্নভাবে কোটার নিয়ম ভারতে পরিবর্তিত হয়েছে। ভারত সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি 4টি কোটা প্রদান করে। সেগুলো হলো উপজাতি কোটা, বিভিন্ন জাতভিত্তিক কোটা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা এবং সর্বশেষ সংখ্যালঘু কোটা। ভারত সব মিলিয়ে উচ্চশিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে 49.5% কোটা প্রদান করে। তবে কোটা প্রদানের ক্ষেত্রে তাদের একটি সুষ্ঠু নিয়ম আছে, সেটি হলো একটি পরিবার থেকে শুধুমাত্র একজন এই কোটা সুবিধা গ্রহণ করতে পারবে এবং সে যদি কোটা সুবিধা ব্যবহার করে উচ্চশিক্ষা গ্রহণ করে তাহলে সে পরবর্তীতে সেই কোটা চাকরির জন্য ব্যবহার করতে পারবে না। এরপরে যদি কানাডার কথা বলি, তারা শুধুমাত্র তাদের দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা প্রদান করে। তারাও ভারতের মতো মোটামুটি 4টি কোটা প্রদান করে, সেগুলো হচ্ছে নারী কোটা, প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটা এবং সংখ্যালঘু কোটা। কানাডায় কোটা ব্যবস্থার মাধ্যমে কত শতাংশ প্রার্থী চাকরি পায় সেটা নির্দিষ্টভাবে বলা না হলেও কানাডায় সবার আগে মেধাকে প্রাধান্য দেয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের কথা যদি বলি তাহলে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে তেমন কোনো কোটা ব্যবস্থা নেই। ইউরোপীয় ইউনিয়ন 2012 সালে তার সকল সদস্যভুক্ত দেশগুলোকে একত্রিত করে পরিকল্পনা করে যেন তাদের নন এক্সিকিউটিভ জবগুলোতে 40
40% চাকরি নারীদের জন্য সংরক্ষিত থাকে। এরপরে যদি অনুন্নত দেশ পাকিস্তানের কথা বলি, তাদের দেশে মাত্র 7.5% চাকরি হয় মেধার ভিত্তিতে, আর বাকি চাকরি প্রদান করা হয় প্রদেশ ভিত্তিক কোটায়। এই কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হলো যেন দেশের কোনো অঞ্চলের মানুষ সরকারি চাকরির ক্ষেত্রে পিছিয়ে না থাকে, যেটা খুবই বাজে একটি কোটা ব্যবস্থা। বাংলাদেশও মোটামুটি সেরকম কোটা ব্যবস্থা অনুসরণ করছে। তাহলে আপনারাই বলুন, বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো হবে না তো ইউরোপীয় ইউনিয়নের মতো হবে? এরপরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি চীনের কোটা ব্যবস্থা সম্পর্কে কথা বলা যাক। চীনে উপবৃত্তি প্রদান, কম খরচে শিক্ষা এবং বিনা খরচে শিক্ষার জন্য দেশি অর্থ ব্যবহার করা হয়। তবে চাকরির ক্ষেত্রে বাংলাদেশের মতো তেমন কোনো কোটা ব্যবস্থা চীনে চালু নেই। আমাদের দেশে পিছিয়ে পড়া অঞ্চলগুলোর জন্য দেশি অর্থ খরচ না করে কোটা ব্যবস্থা চালু করা হয়, যেন দেশের সরকারকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অর্থ খরচ করতে না হয়। বাংলাদেশের মতো মধ্য আয়ের একটি দেশে যে পরিমাণে কোটা প্রদান করা হয় তেমনটা পৃথিবীর কোনো দেশেই করা হয় না। বঙ্গবন্ধুর আমলে প্রায় 80% কোটার মাধ্যমে সরকারি চাকরি হতো। এই সংখ্যাটা কমতে কমতে বর্তমানে 56% এসে দাঁড়িয়েছে। 2018 সালে তুমুল আন্দোলনের মাধ্যমে কোটা ব্যবস্থাকে বাতিল করে দেয়া হলেও 2024 সালের জুন মাসে আবারও নতুন করে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলন করতে শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে এবং আন্দোলন চলছে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থাকে 56% থেকে 10%-এ নামিয়ে আনতে হবে। চলুন আমরা জানার চেষ্টা করি কেন এই কোটা ব্যবস্থা বাতিল করা উচিত। মূলত পৃথিবীর উন্নত দেশগুলোতে কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদান করার জন্য। পিছিয়ে পড়া অঞ্চলগুলোর মানুষের জন্য চাকরির ক্ষেত্রে কোটার ব্যবস্থা না করে সেই মানুষগুলোকে কিভাবে শিক্ষা এবং বিভিন্ন সরকারি সেবা প্রদান করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ক্ষেত্রে সরকারের মনোযোগ দেওয়া উচিত। এভাবে যদি দেশে 56% চাকরি কোটার মাধ্যমে নির্ধারিত হয়, তাহলে আমাদের দেশে কি আদৌ মেধার মূল্যায়ন থাকলো? শিক্ষার্থীরা এত কষ্ট করে পড়াশোনা করে যদি কোটার জন্য তার স্বপ্নের চাকরিটা করতে না পারে, তাহলে এটাকে আমরা বৈষম্য বলবো না তো কি বলবো? এই কোটা ব্যবস্থার জন্য দেশের মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধার যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। 1971 সালে বঙ্গবন্ধু যে প্রেক্ষাপট বিবেচনা করে 80% কোটার ব্যবস্থা করেছিলেন, বর্তমানে কি দেশে সেই প্রেক্ষাপট এখনো আছে? বাংলাদেশ সরকারের উচিত সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া। মূলত তিনি তার পিতার আদর্শ বজায় রাখতে চাচ্ছেন, তবে তাকে তো বুঝতে হবে তার পিতার আদর্শ দিয়ে বর্তমানে দেশ চলবে না। যে নিয়ম দেশের সব মানুষের জন্য কল্যাণকর সেটাই দেশের সার্বজনীন নিয়ম হিসেবে নির্ধারণ করতে হবে। তা না হলে স্বাধীনতার যৌক্তিকতা কি থাকলো? আমাদের দেশের মুক্তিযোদ্ধারা কি এমন বৈষম্য তৈরি করার জন্য দেশ স্বাধীন করেছে? 30% কোটার জন্য কি তারা দেশ স্বাধীন করেছে? সংবিধান অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পারবেন এটি একটি সংবিধান বিরোধী আইন। এভাবে যদি দেশের মেধার মূল্যায়ন করা না হয়, তাহলে আমাদের দেশ আরো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে। এক প্রকার জোরাজোরি করেই তারা তাদের চিন্তা ভাবনা আমাদের দেশে বাস্তবায়ন করছে। আমি দৃঢ়ভাবে বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থী গোষ্ঠীকে সমর্থন জানাই। আমরা গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা চাই এই দেশে সমতা থাকুক, বৈষম্য না। কোটা ব্যবস্থা বাতিল করা সম্পর্কে পুরো ভিডিওটি দেখার পরে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন।